আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। পৃথিবীতে টাকা হচ্ছে মানুষের কাছে এমন একটা প্রয়োজনীয় উপাদান যা মানুষকে সকল সমস্যা থেকে সমাধান দিতে পারে। আমি, আপনি বা আমরা যদি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে কল্পনা করি যে এ মুহূর্তে আমাদের হাতে একটা টাকাও নেই, কিন্তু প্রচণ্ড গরমে আমার বা আপনার প্রচুর পানির তৃষ্ণা পেয়েছে, তখন তৃষ্ণা মেটাতে আমাকে বা আপনাকে ১ গ্লাস বা ১ বোতল বিশুদ্ধ খাবার পানি কিনেই তৃষ্ণা মেটাতে হবে। কিন্তু আমার হাতে যেহেতু কোনো টাকাই নেই, তাহলে পানিটা আমি কিনবো কিভাবে? আর পানির তৃষ্ণাই বা মেটাবো কিভাবে? ওই অবস্থায় পানি না খেয়ে মানুষ কতদিন বাঁচতে পারে বলুন তো? সেজন্যই সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য নারী, পুরুষ প্রত্যেকটা মানুষেরই উচিত রোজগারের সব টাকা খরচ না করে ভবিষ্যতের নিরাপত্তার জন্য অল্প আয় থেকেও খরচ কমিয়ে করে অল্প অল্প করে টাকা জমা করে রাখা। কিন্তু এই কথাটাই আমাদের সমাজে অনেকেই বুঝে না বা বুঝতে চায়ও না। তারা মনে করে যে রোজগার করছি এবং খেয়ে-দেয়ে খরচ করছি তাহলেই তো আমাদের জীবনের প্রকৃত সুখটা আমরা খুঁজে পাচ্ছি। আসলে এটাই তাদের জীবনের সবথেকে বড় একটা ভুল। আমাদের সমাজে দেখবেন যে এমন অনেক মানুষ আছে যারা লোক দেখানোর জন্য আয়ের থেকে ব্যয় বেশি করে থাকে। আর যেসব মানুষেরা অন্যদেরকে দেখানোর জন্য আয় থেকে খরচ বেশি করে থাকে, তারাই কিন্তু একসময় মারাত্মক বিপদে পড়ে যায়। এবং জীবনে তারাই সবথেকে বেশি অসুখী এবং অসুস্থ হয়ে থাকে। কারণ আয়ের অতিরিক্ত খরচ করতে করতে একসময় তারা ঋণগ্রস্তই হয়ে পড়ে। আর যাদের আয়ের থেকে খরচের অভ্যাসটা একবার হয়ে যায়, তাদের কিন্তু সেখান থেকে বের হয়ে আসা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। যারা ইনকামের তুলনায় মানে যত টাকাই ইনকাম করে, সব টাকা খরচ করে ফেলে। এমনকি অনেক সময় তাদের খরচের হারটা এতটাই লম্বা হয়ে যায় যে, তারা ঋণ করে পর্যন্ত খরচ করার জন্য একটা অভ্যাস তৈরি করে ফেলে। এতে করে একটা সময় তাদের ঋণের বোঝা এতটাই ভারী হয়ে যায় যে ঋণ পরিশোধ করে এবং প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় খরচগুলো মিটিয়ে তাদের পক্ষে আর পেরে ওঠা সম্ভব হয়ে ওঠে না। ফলে ওইসব মানুষেরা ঋণ পরিশোধের টেনশনে আস্তে আস্তে তাদের প্রেশারটা বেড়ে যায় এবং তারা অসুস্থও হতে থাকে। আর টাকা পয়সা জমানোর ক্ষেত্রে একটা প্রবাদ আছে যে আজকে যদি আপনি টাকা জমা করেন মানে টাকা সেভ করেন, তাহলে দেখবেন যে একটা সময় সেই জমানো টাকাই আপনাকে সেভ করবে। সেজন্যই বুদ্ধিমান এবং জ্ঞানসম্পন্ন মানুষেরা কখনোই আয় থেকে ব্যয়ও বেশি করে না। আর বুদ্ধিসম্পন্ন মানুষেরা খরচ তো বেশি করেই না, বরং তারা তাদের আয় থেকে ইয়াং বয়স থেকেই কিন্তু খরচটা কমিয়ে অল্প অল্প করে টাকা জমা করতে থাকে। আর ইয়াং বয়স থেকে অল্প অল্প করে জমানো টাকাগুলি কিন্তু একটা সময় এসে বড় অ্যামাউন্টের একটা টাকায় রূপ নেয়। তো যে ব্যক্তি ইয়াং বয়স থেকে আরকি সংসারের খরচগুলো কমিয়ে কমিয়ে করে, অল্প অল্প করে টাকা জমা করে, যখন ওই ব্যক্তির চাকরি থাকে না মানে অবসরে চলে যায় বা বৃদ্ধ বয়সে যখন ওই ব্যক্তির আর ইনকাম করার মতো শারীরিক শক্তি থাকে না, তখন কিন্তু ওই জমানো টাকাগুলোই শেষ বয়সে এসে একমাত্র তার সহায় এবং বন্ধু হয়ে পাশে দাঁড়ায়। কারণ আমাদের সমাজে এমন অনেক পরিবারই আছে যারা বৃদ্ধ মানুষদেরকে বোঝা মনে করে থাকে। এমনকি বৃদ্ধ মানুষদের জন্য তারা কোনো টাকা পয়সাও খরচ করতে চায় না বা বৃদ্ধদেরকে সেবা যত্নও করে না। সেজন্যই প্রত্যেকটা মানুষেরই উচিত নিজেদের ভবিষ্যতের বা বৃদ্ধ বয়সে নিরাপত্তার কথা চিন্তা করে, যাতে তারা বৃদ্ধ বয়সে এসে একটু সুখ শান্তি বা স্বস্তিতে জীবনটাকে কাটাতে পারে। সেজন্যই আরকি অল্প অল্প করে টাকা জমা করে রাখা। তবে অনেক মানুষই আছে যারা টাকা জমা করে না বা টাকা জমা করা পছন্দ করে না। যারা টাকা জমা করতে পছন্দ করে না তারা ভাবে যে পৃথিবীতে বেঁচেই বা থাকবো কতদিন? এত টাকা পয়সা জমা করার কি বা আছে? খেয়ে-দেয়ে ফুর্তি করে কাটিয়ে দিলেই তো জীবনের সুখটা খুঁজে পাওয়া যায়।
আসলে কে কতদিন বাঁচবে সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। আর আল্লাহই প্রত্যেকের হায়াত কতদিন বাঁচিয়ে রাখবেন সেটা নির্ধারণ করে দিয়েছেন। তবে যতদিনই আমরা বেঁচে থাকি পৃথিবীতে ততদিন তো আমাদেরকে সুস্থ এবং শান্তিতে বেঁচে থাকতে হবে, তাই না? সেজন্যই আমাদের রোজগার থেকে সবগুলো টাকা খরচ না করে বেঁচে থাকার জন্য মানে সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই অল্প অল্প করে টাকা জমা করে রাখা উচিত। আর কখন যে মানুষের জীবনে বিপদ আপদ অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যাবে সেটা কিন্তু আগে থেকে কেউ কখনো কল্পনা করতে পারে না। সেজন্যই ভবিষ্যতের নিরাপত্তার জন্যই প্রত্যেকের অল্প অল্প করে টাকা জমা করে রাখতে হয়। আর হঠাৎ করে যদি কোনো মানুষ আমি বা আপনি আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমাদের হাতে যদি কোনো টাকাই জমা না থাকে, তাহলে প্রয়োজনের সময় আমরা কোথা থেকে টাকা পাবো? আর কার কাছ থেকেই বা সেই টাকাটা আমরা নিয়ে নেব? তখনই হয়তো আমাদেরকে আমাদের আত্মীয়স্বজনের কাছ থেকে ধার চাইতে হয়। আর ধার চাইলেই যে আমরা টাকাটা পাবো সেরকমটাও ভাবা ঠিক না। কারণ প্রত্যেকটা পরিবারই তাদের আয় অনুযায়ী তাদের সংসারের প্রয়োজনীয় খরচগুলো করে। অল্প, অল্প করে সেখান থেকে টাকা জমা করে থাকে। আর ওই অবস্থায় আমি গিয়ে যদি ভারী পরিমাণের অ্যামাউন্টের টাকা আত্মীয়র কাছে ধার চাই, তাহলে তাদের পক্ষেও কিন্তু আমাদেরকে একসাথে অতগুলো টাকা ধার দেওয়া সম্ভব হবে না বা হয়ও না অনেকের। কারণ তাদেরও তো নিজেদের একটা প্রয়োজন আছে বলেই তারা টাকাটা জমা করে রাখে। তখন আমরা স্বাভাবিকভাবেই বলে ফেলি যে আমাদের বিপদের সময়েও আত্মীয়দের কাছ থেকে আমরা সাহায্য পেলাম না। অথচ দেখুন আমরা তো নিজেদেরকেই নিজেরা সাহায্য করছি না। মানে সহযোগিতা করছি না। আমাদের ভবিষ্যতের কথা ভেবে তো আমরা নিজেরাই নিজেদের জন্য সঞ্চয় করছি না। তাহলে আরেকজন যে আমাদেরকে সহযোগিতা করবে সেটা আমরা কেন ভাববো? আমাদেরকে নিজেদের জন্যই নিজেদেরকে ভাবতে হবে এবং নিজেদের নিরাপত্তার জন্যই নিজেদেরকে টাকা জমা করতে হবে। আর মানুষ যখন আত্মীয়স্বজন কারো কাছ থেকে টাকাটা ধার না পায়, তখন দেখবেন গিয়ে যে ব্যাংক থেকে বা কিস্তি করে বা বিভিন্ন সংস্থা থেকে লোন গ্রহণ করে। আর একটা সময় ঋণের বোঝা এতটাই ভারী হয়ে যায় যে মানুষ চিন্তা করতে, করতে প্রেশার বেড়ে যায় এবং মারাত্মকভাবে অসুস্থও হয়ে পড়ে। সেজন্যই নারী হোক বা পুরুষ হোক প্রত্যেকটা মানুষেরই উচিত অল্প আয় থেকেও আয়ের উপর নির্ভর করে সংসারের খরচগুলো কমিয়ে করে সেখান থেকে অল্প অল্প করে ভবিষ্যতে সুস্থ এবং সুন্দর একটা জীবন এনজয় করার জন্য টাকা জমা করে রাখা। তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারের অল্প আয় থেকে বা অল্প বেতন থেকেও সংসারের খরচগুলো কমিয়ে করে প্রতি মাসে মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা জমানোর কয়েকটা উপায় কৌশল বা কয়েকটা টিপস সম্পর্কে। তার আগে বলে নিচ্ছি আমার আগের ভিডিওগুলো যেসব প্রিয় আপুরা দেখেছেন, লাইক করেছেন এবং অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি কিন্তু আমার সবগুলো ভিডিওতেই আমার সংসারের কাজকর্ম, আমার বাচ্চাদের লেখাপড়া, রান্নাবান্না এবং খাওয়া-দাওয়ার কাজগুলো এক, এক করে করতে থাকি। আর আপনাদের সাথে আমার ভিডিও সংক্রান্ত কথাগুলো বলে থাকি। তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা কতটা উপকারে আসে। তবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যাতে করে আমার ভিডিও থেকে আপনাদের উপকারে আসে এমন কিছু টিপস শেয়ার করার জন্য। আপনারা আপনাদের ভালো লাগা, মন্দ লাগা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এতে করে ভিডিও তৈরি করতে আমার কাছে আরো একটু ভালো লাগবে। তো এখন চলে আসছি অল্প আয় থেকে সংসারের খরচ কমিয়ে টাকা জমানোর টিপসগুলো নিয়ে। তো অল্প আয় থেকে সংসারের খরচ কমিয়ে টাকা জমানোর ১ম টিপসটাই হচ্ছে টাকা জমানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া এবং জীবনযাত্রার অভ্যাসটাকে পরিবর্তন করা। তো এই ক্ষেত্রে দেখুন যারা টাকা জমাতে পারে না মানে ইনকামের সব টাকাই খরচ করে ফেলে তাদেরকে খরচ কমিয়ে এনে প্রতিদিনে বা প্রতি সপ্তাহে সংসারের খরচ থেকে কত টাকা জমানো যায় তার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং জীবন থেকে বাজে বা অপ্রয়োজনীয় টুকিটাকি কিছু খরচ একেবারেই কমিয়ে এনে জীবনযাত্রার মধ্যে সম্পূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসতে হবে। তাদের মনটাকে একটু শক্ত করতে হবে এমনভাবে যে না থাক আজকে আর এই খরচটা করব না। যেহেতু এই খরচটা না করলেও আমার
চলে যাবে তাহলে আর এই খরচটা করার দরকার কি? তাই আর এই খরচটা আজকে করব না। আর এই খরচের টাকাটাই আমি জমা করে রাখবো। যদিও সেই খরচটা করতে একেবারে কম টাকা খরচ হতো, তবুও প্রতিদিন যদি আপনি অল্প, অল্প করে খরচ কমানোর অভ্যাস করেন, তাহলে দেখবেন যে প্রতি মাসেই একটা ভালো খরচের পরিমাণ আপনি কমিয়ে আনতে পারবেন। আর সেখান থেকে মানে খরচটা বেঁচে যে টাকাটা বেঁচে যাবে, সে টাকাটা খুব সহজে আপনাকে জমা করতে সহায়তা করবে। তো সেজন্যই টাকা জমাতে গেলে মানসিকভাবে একটু প্রস্তুতি নিতে হবে। খরচ কমানোর জন্য মনটাকে শক্ত করতে হবে এবং জীবনযাত্রার মানের মধ্যে যে অপ্রয়োজনীয় বা যে দরকারহীন কিছু টুকিটাকি কেনাকাটার অভ্যাস থাকে সেগুলো সরিয়ে আনতে হবে। তাহলে দেখবেন যে খুব সহজেই আপনাদের প্রতি মাসে কিছু টাকা জমা হয়ে যাবে। ২ নম্বর টিপসটা হচ্ছে খরচের জন্য বাজেট তৈরি করা এবং মাসের শুরুতেই বাজারের তালিকা প্রস্তুতি করা। এখানে দেখুন যেসব পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু ইনকাম কম, আসলে তাদের পক্ষে সংসারের প্রয়োজনীয় খরচগুলো মিটিয়ে টাকা জমা করা অনেকটাই কষ্টকর হয়ে যায়, মানে কঠিন হয়ে যায়। কিন্তু এরপরেও নিজেদের কথা চিন্তা করে নিজেদের ছোট, ছোট বাচ্চাদের ভবিষ্যতের কথা বা ভবিষ্যতের লেখাপড়ার কথা ভেবে হলেও অল্প আয় থেকে একটু হিসেব করে খরচ করে খরচটাকে কমিয়ে এনে অল্প, অল্প করেই টাকা জমা করতে হবে। সেজন্য মাসে কত টাকা আয় হলো তার উপরে নির্ভর করে মাসিক বা সাপ্তাহিক খরচের জন্য একটা বাজেট তৈরি করতে হবে। আর সেই বাজেট অনুযায়ী প্রতি মাসের শুরুতেই একটা বাজারের তালিকা তৈরি করতে হবে। এখানে দেখতে হবে যে তাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন আর আয় অনুযায়ী তাদের কতটুকু চাল, ডাল, লবণ, তেল, মাছ, মাংস, সবজি বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো সদস্য সংখ্যা অনুযায়ী কতটুকু লাগবে সেটা যদি মাসের শুরুতে খরচের তালিকা তৈরি করে প্রত্যেকটা পণ্যের সামনে যদি কত টাকা দাম সেগুলো লিখে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই খরচের হিসাবটা আমরা জেনে নিতে পারি এবং সেই অনুযায়ী খরচটাও কমিয়ে আনতে পারি। আর তালিকা অনুযায়ী যদি একই দোকান থেকে প্রতি মাসে ১ বার বা ২ বার বাজার করা হয়, তাহলে দেখা গেছে সেখান থেকে ২, ৪, ৳৫০০ এমনিতেই আরকি খরচটা কমিয়ে নেওয়া যায়। আর একসাথে বাজার করার সুবিধা হচ্ছে আসা যাওয়ার ভাড়াটার খরচও কম হয়। আর প্রতিদিন যদি বারবার বাজার করা হয় তাহলে দেখা গেছে আসা যাওয়ার ভাড়া খরচ করা হয়, পণ্যের দাম বেশি দিয়ে পণ্য কিনতে হয় এবং বারবার আসা যাওয়ার ফলে একটা বিরক্তিও এসে যায়। তাই মাসের শুরুতে যদি বাজেট অনুযায়ী একটা বাজারের তালিকা তৈরি করে আপনারা বাজার করে নেন, তাহলে সেখান থেকে প্রতি মাসে ৳৪00-৫০০ খুব সহজেই সংসারের খরচ কমিয়ে আনা যায়। আর সে টাকাটা কিন্তু জমা করা সম্ভব হয়। ৩ নম্বর টিপসটা হচ্ছে কোন মার্কেট থেকে কেনাকাটা করবেন সেটা ঠিক করা। ৩ নম্বর টিপসটা হচ্ছে কোন মার্কেট থেকে কেনাকাটা করবেন সেটা ঠিক করা। আসলে যাদের আরকি আয় অনুযায়ী খরচটা একটু বেশি হয়, তাদের একটা ভুল হচ্ছে গিয়ে তারা কোন মার্কেট থেকে কেনাকাটা করবে সেটা ঠিক করতে পারে না। কারণ তারা বাজারে ঢুকেই কিন্তু দেখবেন যে সুপার শপ কিংবা একদমে বড় কোনো দোকান থেকে কেনাকাটা করে থাকে। সেজন্য তাদের আয় অনুযায়ী খরচটা একটু বেশি হয়ে যায়। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যাদের আয় কম কিন্তু সেই কম আয় থেকেও খরচটা কমিয়ে টাকা জমা করতে চান, তাহলে তাদেরকে একদমের দোকান বা বড় সুপার শপ থেকে কেনাকাটা করলে চলবে না। তাদেরকে অবশ্যই ছোটখাটো লোকাল মার্কেট, হকার্স মার্কেট এমনকি ফুটপাত থেকেও কেনাকাটা করতে হতে পারে। এতে করে আপনার ওই জিনিসটা চিন্তা করার দরকার নেই যে আমি খুবই লজ্জা পাচ্ছি। আমি কেন ছোটখাটো মার্কেট থেকে কেনাকাটা করব বা ফুটপাত থেকে কেনাকাটা করব। তো এক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না। কারণ একটু দেখে শুনে একটু সময় নিয়ে দর কষাকষি করে কিনলে ছোটখাটো লোকাল মার্কেটেও আপনারা ভালো পণ্য কিনতে পারবেন। যে একই পণ্যগুলোর দাম কিন্তু সুপার শপ কিংবা একদামের দোকানে অনেক বেশি থাকে। তো এভাবে যদি আপনারা একটু সময় নিয়ে ছোট মার্কেটে কেনাকাটা করেন তাহলে দেখবেন যে কম দামে ভালো জিনিস কিনতে পেরেছেন এবং সেখান থেকে প্রতি মাসে অনেকটাই সংসারের খরচ বাঁচিয়ে নিতে পারবেন আর সেই টাকাটাও জমা করতে পারবেন। ৪ নম্বর টিপসটা হচ্ছে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত খরচ কমিয়ে আনতে হবে। অনেকেরই অভ্যাস আছে কোনো জিনিসের প্রয়োজন নেই কিন্তু Facebook বা YouTube এর বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন গ্রুপে
কোনো একটা পোশাক বা ঘরের সাজানোর কোনো একটা জিনিস দেখে চোখের লোভে সেই জিনিসটার অর্ডার দিয়ে বসে। আর সেখান থেকেও কিন্তু মারাত্মকভাবে খরচ হয়ে যায়। তো এই চোখের লোভটা কমাতে হবে। আর অন্যকে অনুকরণ করলে চলবে না যে অমুকের আছে আমার নেই কেন? সেজন্য এ ধরনের অনলাইনে যখন তখন অর্ডার করা, অন্যের আছে আমার নাই কেন? সেটা ভেবে অপ্রয়োজনীয় কোনো জিনিস কেনাকাটা, সেসব থেকে আরকি নিজেকে দূরে রাখতে হবে। তো সেখান থেকে দেখবেন যে আপনাদের অনেকটা টাকাই বেঁচে যাবে, যে টাকাগুলো আপনারা খুব সহজেই জমা করতে পারবেন। আর যেসব নারী বা পুরুষরা বাহিরে কাজ করেন, তারা অবশ্যই বাহিরে খাবার কিনে খাবেন না। কারণ বাইরে খাবারের প্রচুর দাম এবং সেসব খাবারে স্বাস্থ্য ঝুঁকিও থাকে। তো স্বাস্থ্য যদি কোনো সমস্যা হয় তাহলে আবার রোগ ব্যাধি বেড়ে যাবে। সেজন্য ডাক্তার দেখাতে হবে, ওষুধ কিনতে হবে। সেখানেও প্রচুর খরচ হয়ে যাবে। সেজন্য আপনারা অবশ্যই খাবার ঘর থেকে নিয়ে গিয়ে অফিসে দুপুরের খাবারটা খাবেন। তাহলে দেখবেন যে প্রতি মাসে সেখান থেকে আপনাদের অনেকটাই সংসারের খরচ বেঁচে যাবে। আর সেই টাকাটাও আপনারা জমা করতে পারবেন। ৫ নাম্বার টিপসটা হচ্ছে সামর্থ্য সীমার নিচে বসবাস করা। তো সামর্থ্য সীমার নিচে বসবাস করার কথাটার মানে হচ্ছে এরকম যে, আমাদের কারো বেতন মানে ইনকাম যদি প্রতি মাসে ২০,০০০ টাকা হয়, তাহলে আমাদেরকে ভাবতে হবে আমাদের বেতন ১৭,০০০ কিংবা ১৮,০০০ টাকা। এভাবে আমরা প্রতি মাসে যত টাকা আয় করি তার থেকে যদি ২-৩ হাজার টাকা কম হিসেবে রেখে খরচের তালিকাটা প্রস্তুত করে নেই, তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে প্রতি মাসেই ২-৩ হাজার টাকা কম খরচ করার একটা মন মানসিকতা তৈরি হয়ে যাবে। আর এভাবে যদি আমরা সামর্থ্য সীমার নিচে বসবাস করি, তাহলে দেখা যাবে যে প্রতি মাসেই খুব সহজে আমাদের হাতে ২-৩ হাজার টাকা জমা থাকবে। আর এই টাকাটা আমরা চাইলে আমাদের বিশেষ কোনো প্রয়োজনে খরচ করতে পারবো। আর যদি খরচ করার প্রয়োজন না হয়, তাহলে এই ২-৩ হাজার টাকাও কিন্তু আমরা প্রতি মাসেই আমাদের ভবিষ্যতে নিরাপত্তার জন্য জমা করে রেখে দিতে পারবো। এছাড়াও নারী কিংবা গৃহিণীরা চাইলে যদি তারা শারীরিকভাবে সুস্থ থাকে, তাহলে অন্যদের মাধ্যমে কাজ করিয়ে সংসারের টাকা খরচ না করে নিজেরাই নিজেদের কাজগুলো করেও সেখান থেকে কিছু খরচ বাঁচিয়ে প্রতি মাসে কিছু টাকা জমা করে নিতে পারে। এছাড়াও আমরা বিকল্প পণ্য ব্যবহার করার মাধ্যমে এবং কিছু পণ্যের রিসাইকেল করেও সংসারের খরচ কমিয়ে সেখান থেকেও প্রতি মাসে কিন্তু কিছু টাকা জমা করে রাখতে পারি। তো এতক্ষণ ধরে আমি টাকা জমানোর যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই টিপসগুলো আমি আমার ব্যক্তিগত জীবনে ব্যবহার করেছি এবং এখনো ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ এই টিপসগুলো ব্যবহার করার মাধ্যমে আমি কিন্তু আমাদের অল্প আয় থেকেও প্রতি মাসে সংসারের খরচগুলো ভালো একটা পরিমাণের টাকাই জমা করতে পারছি। এবং কয়েক বছর পরে আমার কিন্তু ভালো পরিমাণের একটা টাকা জমা হয়ে গিয়েছিল। তো আমি কিন্তু আমার গত কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে আমার জমানো টাকাগুলো দিয়ে আমি একটা প্লটও কিনে নিয়েছি। তো আপনারাও যদি এই টিপসগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে ব্যবহার করেন, আপনাদের ইনকাম যদি অল্প হয়, সে অল্প ইনকাম থেকেও আপনারা সংসারের খরচ কমিয়ে করে প্রতি মাসেই সেখান থেকে কিছু টাকা জমা করতে পারবেন। আর সেই টাকাগুলো কিন্তু কয়েক বছর পরে দেখবেন যে একটা ভালো পরিমাণে টাকাতে রূপ নেবে। আর সে টাকাগুলো দিয়ে আপনারা আপনাদের বড় ধরনের কোনো শখ এবং স্বপ্নগুলোও পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।